নমস্কার, আমি তরুণ ঘোষ। আবার একটা রেজিম চেঞ্জের ঘটনা ঘটতে যাচ্ছে। এবার সম্ভবত ইরান তার শিকার। ইরানের জেনজিরা, আপনার নিশ্চয়ই মনে আছে, জেনজিরা 28 তারিখ থেকে রাস্তায় নেমেছে। কিভাবে শুরু হলো এটা? মানে ইরানের অর্থনৈতিক দুরবস্থা এমন জায়গায় ঠেকেছে, এর আগেও আমি খবর করেছিলাম। সেটা হচ্ছে $1 কিনতে গেলে তাদের 42,000 রিয়াল দিতে হচ্ছে। 42,000, সম্ভবত রিয়ালই বোধহয় ওদের, যে এটা ভুল হলে মাফ করে দেবেন, ওদের মুদ্রার নাম বোধহয় রিয়াল। তো 42,000 দিয়ে যদি $1 কিনতে হয়, তাহলে দোকানপত্র উপর চলবে কি করে? আর এই তো নাইজেরিয়া, উগান্ডা এদের মতো অবস্থা হয়ে গেছে, বস্তা ভর্তি করে টাকা নিয়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা ওখানে যে কোনো আপনার ইন্ডিয়ান ট্রাভেলারে আপনারা দেখবেন, সেখানে দেখবেন সব হচ্ছে এইরকম, মানে বস্তায় করে ভরে বাজারে যাচ্ছে বাজার করতে। ইরানের অবস্থা হয়ে গেছে তাই, দোকানপাট সব বিক্রি বাট্টা বন্ধ। এবার 28 তারিখে হয়েছে কি, 28 তারিখে ইরানের তেহরানের সমস্ত দোকানদারেরা, মেন যে সব মানে দোকান, যে মানে আমাদের যেমন নিউ মার্কেট যেরাম, ওরা ওদের একটা বাজার আছে, কি নামটা আমি ভুলে গিয়েছি, সেই বাজারটা সব দোকানদার, কয়েক হাজার দোকানদার বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে তারা রাস্তায় নেমে আসেন বিক্ষোভ করতে, যে এইভাবে আমরা কদিন চালাবো, এখানে মালপত্র কিছুই বিক্রি হচ্ছে না, কেউ আসছে না, আমরা তো না খেয়ে মরে যাব। এবার জেএনজি যারা আছে, সেই জেএনজি 10টা ইউনিভার্সিটির ছেলেরা সেই 28 তারিখে ওদের সমর্থনে এসে নামে। এবার ধীরে 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 এইটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে গতকাল পর্যন্ত 36 জন গুলিতে মারা গিয়েছে। গতকাল পর্যন্ত। ইরানের আগে কে ছিলেন? আগে ছিলেন শাহ, ইরানের যিনি রাজা। 1979-এ যখন একটা মৌলবাদীদের বিপ্লব শুরু হয়, সেই সময় আয়াতুল্লাহ খোমেনি, নামটা মনে রাখবেন, আয়াতুল্লাহ খোমেনি। আর বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। সে আয়াতুল্লাহ খোমেনি প্রথম 1979-এ বিদেশ থেকে তিনি ফেরেন। ইউটিউবে দেখলে আপনারা পেয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসেন, তিনি হয়ে যান ধর্মীয় নেতা। তার নিচে হচ্ছে গিয়ে রয়্যাল গার্ড, সেই রয়্যাল গার্ড তারাই দেশ শাসন করছে। ধর্মীয় নেতা, তার কথাটাই হচ্ছে শেষ। সেই আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পর এই আয়াতুল্লাহ খামেনি তিনি হন দ্বিতীয় ধর্মগুরু। মানে খোমেনির পর খামেনি হলেন দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তার আদেশেই সমস্ত কিছু হয়। এই যত পৃথিবীতে যত অশান্তি, টাকা পয়সা দিয়ে হিজবুল্লাহ, হুতি, হামাস, যত কিছু সব কিন্তু এই ইরানই করে। এখন যখন এই স্যাংশনটা ইরানের ওপরে চাপলো, মানে ভারত আগে তেল নিয়ে কিছুটা সাহায্য করত, পরবর্তীকালে যে রাশিয়ার ওপরে যখন এই স্যাংশনটা চাপালো, তখন ভারত ইরান থেকে কমিয়ে রাশিয়ার দিকে বেশি ঝুঁকলো এবং কিছুটা বাইফার্কেট করে কিছুটা সৌদি আরব, কিছুটা আমির শাহিতে কিছুটা তেল ভাগ করে দিল। এক বাস্কেটে সব ডিম রাখলো না, ছড়িয়ে ছিটিয়ে রাখলো। ইরানকেও রাখলো কিন্তু কমিয়ে দিল। এদিকে ইরানের তেল বেচার জায়গা নেই, যা কিনে নিয়ে যায় চীন কিনে নিয়ে যায়। কিন্তু চীন কত নেবে? চীনের তো দরকার বলতে নেবে, চীন তো রাশিয়া থেকেও তেল নিচ্ছে, কারণ রাশিয়াকেও বাঁচিয়ে রাখতে হবে, চীনের দায়িত্ব আছে। তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্র, রাশিয়ার সঙ্গে চীনের ভালো সম্পর্ক, ফলে চীন ওইখান থেকে তেল নিতে শুরু করলো, রাশিয়া থেকে। এখানে তেল কমে গেল। এই তেল ছাড়া আর তো কিছুই তো, আমদানি নির্ভর, কিন্তু আমদানি হচ্ছে না, কারণ কেউ তো আমদানি রপ্তানি করতে পারছে না। সবই তো হচ্ছে আপনার স্যাংশনের মুখে পড়ে গেছে।
এই করতে করতে এখন অর্থনীতি ডুবতে ডুবতে ওই যেটা বললাম $1 ইজুয়াল টু 42,000 লিরা হয়ে গেছে, এই রিয়াল হয়ে গেছে। তাতে সেই 28 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের ছবি গতকালকে আমি পর্যন্ত নিয়েছি, আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সে আন্দোলনের অবস্থা। এইবার যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকান ডেল্টা ফোর্স, আসল যে খবরটা, আমেরিকান ডেল্টা ফোর্স তারা ইরাকে পৌঁছে গেছে। এই আমেরিকান ডেল্টা ফোর্সই কিন্তু এই আমেরিকান ডেল্টা ফোর্স এই যাচ্ছে ইরাকে। এই আমেরিকান ডেল্টা ফোর্সই কিন্তু মাদুরোকে তুলে নিয়ে এসেছিল। সরি, এই আমেরিকান ডেল্টা ফোর্স যদি ওখানে যায়, কারণ আমার মনে হচ্ছে এবার খামেনিকে তোলার চেষ্টা করবে আমেরিকান ডেল্টা ফোর্স। খামেনিকে তুলে নিয়ে চলে আসবে, সেখানে জনগণের সাহায্যও পাবে না। খামেনি এখন কোথায় আছে? এ দেখুন, দোকান বাজার সব বন্ধ, পুরো মার্কেট বন্ধ। আমাদের নিউ মার্কেটের মধ্যে সব থেকে বড় মার্কেট যেটা, সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে পুরোটা। খামেনি এখন আছেন কোথায় আমি আপনাদের দেখাচ্ছি। আমার কাছে একটা ম্যাপ আছে, যে ম্যাপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে লাল ডটগুলো দেখছেন, আপনারা জুম করে নেবেন, এই লাল ডটগুলো যেগুলো দেখছেন সেই সমস্ত অঞ্চলে পুরোটা বিক্ষোভ চলছে। আর এখানে একটা কালো ডট দেখছেন, এই কালো ডট, এই জায়গাটার নাম হচ্ছে, বড় করে নি, আভাস। বড় করে দিয়েছি, দেখুন এখানে লেখা আছে আভাস, কালো ডটটা। সন্দেহ করা হচ্ছে খামেনি এই ইরাকের বর্ডারের কাছে কোনো একটা গোপন স্থানে 20 জন সাকরেদ নিয়ে তিনি পরিবার সমেত ওইখানে চলে গিয়ে একটা বাংকারের মধ্যে লুকিয়ে রয়েছে। এখন এই যে ডেল্টা ফোর্স যারা পৌঁছে গেছে, তারা এখন এই সমস্ত চেক টেক করে, তার লোকেশন চেক করে, তার উপর নজর ফজর নিশ্চয়ই আগে থেকে রাখা আছে। ডেল্টা সিআইএ নিশ্চয়ই নজর রেখে দিয়েছে। এবার হয়তো খামেনিকে এবার তুলে নেওয়া হবে, মাদুরোর পর খামেনি। এইবারে যে এই যে ইসলামিক রেভলিউশন যখন হলো, আপনাদের বাংলাদেশের জেনজিরা তো খুব লাফালো, যারা মৌলবাদী খুব লাফালো। এইবার ইরানের যখন পতন হচ্ছে, যখন খামেনি পতন নিশ্চিত, নিশ্চিত খামেনি আর সিংহাসনে থাকতে পারবে না। হয় তাকে হাতে, এর হাতে আমেরিকার হাতে ধরা পড়তে হবে, অথবা কোনো মতে যদি রাশিয়ায় পৌঁছে যেতে পারে, বিমান যোগে যোগে কোনোভাবে যদি পৌঁছায়, তাহলে তাই প্রাণে বাঁচবে। আর নইলে সারা জীবন তাকে ওই আমেরিকার কারাগারে থাকতে হবে, যেমন মাদুরোকে থাকতে হচ্ছে। এবারে এখানেও সমালোচনার ঝড় উঠবে, কিন্তু আমার তো একটাই বক্তব্য, যারা ওই সন্ত্রাসবাদে যারা প্রশ্রয় দেয়, যারা টাকা দেয়, তাদেরকে তো আমি সমর্থন করব না। আপনারা কতটা সমর্থন করবেন আপনারা জানেন, কারণ আমি জানি যারা মানে 1% কি 2% লোক হচ্ছে বাংলাদেশে, তারা হচ্ছে জেহাদি। বাকি 98% কি 99% মানুষ হচ্ছে নিরীহ মানুষ। তারা বিভিন্ন দল করতে পারেন, কিন্তু তারা আদতে কিন্তু নিরীহ মানুষ। তারা অত ভারত বিদ্বেষ তাদের মধ্যে নেই। তারা দল আলাদা করতে পারেন, তাদের মত আলাদা হতে পারে। কেউ কেউ কমিউনিস্ট আছেন, কেউ বিএনপি আছেন, কেউ আওয়ামী লীগ আছেন, কেউ জাতীয় পার্টি আছেন, বিভিন্ন দল। কিন্তু এই জেহাদি গোষ্ঠী, এই যে 18 কোটি মানুষ আপনাদের রয়েছে, এই 18 কোটি মানুষের মধ্যে জেহাদি রয়েছে খুব সম্ভবত 1 থেকে 2%। তারা এটার বিরোধিতা করবেন এবং আমার এখানে উল্টোপাল্টা তারা লিখে যাবেন, আমি জানি। আপনাদের দায়িত্ব তাদের জবাবটা আপনারা দেবেন। আপনারা শান্তি চান নাকি আপনারা মৌলবাদী প্রশ্রয় চান, কোনটা চান আপনারা লিখে জানাবেন। ফলে বিশ্বে আর একটা বড় ঘটনা ঘটতে চলেছে। একটা মাদুরো হলো, একটা ইরান হচ্ছে। তাহলে উত্তাপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
এরপরে কিন্তু চীন কিন্তু চড়ে বসবে তাইওয়ানের ওপরে। যেই চীন তাইওয়ানের ওপরে গিয়ে বসবে, তখন রাশিয়া আক্রমণ করে দেবে ইউক্রেনকে, করবেই। আর এদিকে ভারতবর্ষ তখন জোড়া ফলা চালাবে, মানে আমেরিকা কত দিকে সাহায্য করবে। আর বাংলাদেশ মরলো কি বাঁচলো, আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। পাকিস্তান মরলো কি বাঁচলো, কোনো মাথা ব্যথা নেই। এবার পাকিস্তানের যে আমাদের ফিল্ড মার্শাল, তাকে ডেকে পাঠিয়ে যে ঠকঠক করে কাঁপছে এখন। খুব তো লাঞ্চ ডিনার খুব তো মুরগা মাটন চিবিয়েছে, এখন বলছে ইসরায়েলের সেনা পাঠাও। ইসরায়েলকে তো ঘৃণা করেন তো আপনারা মুসলিমরা। উনি তো খাবার দাবার খেয়ে দিয়ে উনি বলেছেন হ্যাঁ আমি 30,000 সেনা পাঠিয়ে দেবো। এবার দেশের মধ্যে যখনই কথা হয়েছে ইসরায়েলের সেনা পাঠাবে, তখনই এবার তার মাথা খারাপ হয়ে গিয়েছে, তার বিরোধিতা শুরু হয়েছে। সে এখন বলছে না শান্তি রক্ষা বাহিনী পাঠাবো। তখন ট্রাম্প ডেকে পাঠিয়েছে শান্তি রক্ষার কথা তোমায় কে বলে, তোমায় তো বলা হয়েছে তুমি লড়াকু সৈন্য পাঠাবে, তুমি হামাসের সঙ্গে লড়বে। এইবারেতে পড়েছে ফ্যাসাদে। এখন শাহবাজ শরীফকে বগল দাবা করে নিয়ে দৌড়বার জন্য এখন প্ল্যান করছে কি করে গিয়ে বড় সাহেবকে মালিককে এখন ঠান্ডা করা যায়, বলেছে প্যাচে ও। তা এই যে যা সার্বিক পরিস্থিতি হচ্ছে, এর মধ্যে দেখবেন নর্থ কোরিয়া ঢুকে পড়বে। ঠিক নর্থ কোরিয়া ঢুকে এবার চেপে বসবে সাউথ কোরিয়ার ওপরে। সাউথ কোরিয়াকে আবার মানে গ্যারান্টি দেওয়া আছে আমেরিকার, যে তোমার সুরক্ষার গ্যারান্টি আমি দিচ্ছি, যেমন তাইওয়ানকে দেওয়া আছে। তাহলে আমেরিকা কতগুলো ফ্রন্টে লড়বে, তাইওয়ানে লড়বে, সাউথ আফ্রিকায় লড়বে, তারপরেতে আপনার ভেনেজুয়েলার ওখানে তাকে সৈন্য মোতায়েন করে রাখতে হচ্ছে, কখন কি হবে বলা যায় না। তারপরে একটা আবার যদি দুটো ফ্রন্ট একসঙ্গে খুলে যায় ভারত পাকিস্তান, সেখানে আমেরিকায় খুব একটা নাক গলাবে? আপনাদের কি মনে হয়? একটা যত শক্তিশালী দেশ হোক তার পক্ষে কি এতগুলো ফ্রন্টে লড়া সম্ভব? বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায়, যেখানে ভারত, চীন, রাশিয়া তিনটে বৃহৎ শক্তি পড়ে রয়েছে, সেখানে ফ্লিট ভেড়াতে পারবে? কারণ তিনটে দেশের যা ফ্লিট আছে, যার ডুবোজাহাজ আছে, সাবমেরিন, যেগুলো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, বছরের পর বছর নিচে ঘুরে বেড়ায়, তাদের খাদ্যশস্য নিয়ে গুদামজাত করে নিয়ে ঢুকে পরে বছরের পর বছর থাকে। কোথায় লুকিয়ে থাকবে, কোথায় দুম করে মেরে দেবে, আসবেও না। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে তিনটে মহাশক্তির সঙ্গে লড়া কিন্তু অত সম্ভব নয়। তাইওয়ানের ব্যাপারে নিশ্চয়ই উনি কোনো ব্যাকআপ রেখে দিয়েছেন, তাইওয়ানকে উনি বাঁচিয়ে দেবেন। তাইওয়ানকে উনি হয়তো বাঁচিয়ে দেবেন, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে পরে কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্পের একটু অসুবিধে হলেও হতে পারে। তবে বড় দেশ, বড় পরিকল্পনা, নিশ্চয়ই অনেক ব্যাকআপ প্ল্যান রয়েছে। কি হবে ভবিষ্যতে দেখা যাবে। তবে ভারত পাকিস্তান কোনো রকম সাহায্য আমেরিকার কাছ থেকে পাবে না, এ ব্যাপারে আপনি গ্যারান্টি নিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যখনই মানে এই আমাদের সাউথ ইন্ডিয়ার দলগুলোর যখনই চলে আসবে, মানে লিখিত সম্মতি চলে আসবে, তখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে কবে থেকে পণ্য করা বন্ধ। যেমন ট্রান্সশিপমেন্ট বন্ধ জানিয়ে দেওয়া হয়েছিল, ভিসা আপাতত বন্ধ জানিয়ে দেওয়া হয়েছে, তেমনি এটাও জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে। আপনারা শুধু অপেক্ষা করুন, কখনোই মনে করবেন না আমি আজকে বললাম আগামীকাল বা আগামী সপ্তাহে বা 1 মাসের মধ্যে হয়ে যাবে। এটা একটা লম্বা প্রসেস। এটা লোকসভা থেকে ভারত রিস্ক নিচ্ছে। অনেকে লিখেছে ধরুন মশাই এর মধ্যে লোকসভার আসে থেকে। আরে লোকসভা আসছে এই কারণে যে ভারত তা কোনো ঝামেলা, মোদীজি কোনো ঝামেলা চান না। পরবর্তীকালে যাতে কোনো কথা না বলতে পারে, সবাই লিখিতভাবে দাও, লিখিতভাবে প্রেজেন্ট করো, বিল প্রেজেন্ট করে রাজ্যসভায় বিল আকারে যাবে, সেখান থেকে পাস হবে। আর ঝামেলা মিটে গেলে কেউ যদি কিছু বলতে যায় তখন দেখিয়ে দেওয়া হবে তুমি তো এই তো অনুমতি দিয়েছিলে। এই জন্যেই ভারতবর্ষ এটা করছে, পার্লামেন্টে নিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন। নমস্কার।